বাংলা ভাই এত টাকা পেল কোথায়? রাজশাহী অঞ্চলে অভিযানের জন্য এবং সারা দেশে বোমা হামলার জন্য যে টাকা এবং খরচের প্রয়োজন সে টাকার যোগান দেয়া বাংলাদেশ ভাইয়ের একার পক্ষে ছিল একেবারেই অসম্ভব। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality 5 number ward. Hello, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আজকে আমার যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে বাংলা ভাই এত টাকা কোথায় পেল। দেখুন, রাজশাহী অঞ্চলে বাংলা ভাইয়ের বাড়ি হচ্ছে রাজশাহী অঞ্চলে তো বাংলা ভাই অভিযান করেছিল, কিন্তু বাংলা ভাইয়ের বাড়িটা হচ্ছে বগুড়া জেলার গাবতলী থানায়। সে বগুড়ার এই সরকারি আজিজুল হক কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স পাস করেছিল। বাংলা ভাইয়ের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না, সেজন্য সে কোচিং সেন্টার চালু করেছিল। সে কোচিং সেন্টার চালিয়ে জীবিকা নির্বাহ করত। তো একজন কোচিং সেন্টারের একজন শিক্ষক হঠাৎ করে খুনাখুনিতে লেগে গেল। রাজশাহী অঞ্চলে ওর অনুসারীদেরকে নিয়ে সে খুনাখুনি করা শুরু করলো। বগুড়া থেকে রাজশাহী গেল সেটাও তো একটা টাকার খরচের ব্যাপার আছে। সে তার অনুসারীদেরকে নিয়ে খুনাখুনি করে বেরিয়েছে, সেখানেও তো টাকার দরকার, কারণ সেখানে থাকার খরচ, খাওয়ার খরচ, এই দেশীয় অস্ত্র কেনার খরচ, আরও আনুষাঙ্গিক খরচ তো দরকার হয়। সেগুলার যোগান কিন্তু বাংলা ভাইয়ের একার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। শায়ক আব্দুর রহমানও ছিল। শায়ক আব্দুর রহমানেরও তো এত টাকা পয়সা ছিল না যে সে এত টাকা যোগান দেবে, ঠিক না? এখন কথা হচ্ছে, বাংলা ভাই কিন্তু এগুলো বলে নাই। শায়ক আব্দুর রহমানও সেগুলো বলে নাই যে আমি সে বা ওরা এভাবে টাকা জোগাড় করেছে, ওরা এভাবে খরচ করেছে। হ্যাঁ, এরপরে শীত খুব বেশি, তাই ঢুক গিলছে। কথা বলছি তো এই জন্য এই যে ঠোঁট শুকিয়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডায়। এখন ব্যাপার হচ্ছে, এই যে বাংলা ভাই এত টাকা পয়সা খরচ করে রাজশাহী অঞ্চলে হামলা করলো, সেই টাকা সে কোথায় পেল? ওইটা তোর বাবাই দেয় নাই। বাংলা ভাইয়ের বাবা তো বড় লোক না। আর বড় লোক বাবাই কি যখন জানে যে নিজের সন্তান খুনাখুনি করে বেড়াচ্ছে, কোনো বাবা কি তখন দেয় যে এই নে টাকা? হ্যাঁ, কোনো বাবা কি দেয় টাকা দিয়ে কি সন্তানকে বলে যে খুনাখুনি করার জন্য? কেউ কোনো বাবাই বলে না। এখন ঘটনা হচ্ছে এই গেল এক ব্যাপার। আর এক ব্যাপার হলো, সারা দেশে যে বোমা হামলা করলো, যারা ওদেরকে বোমা দিয়েছে ওরা তো আর বিনামূল্যে দেয় নাই। বিনামূল্যে কি কেউ এত দামি দামি জিনিস দেয়? এমনিতেই বোমাবাজি হচ্ছে একটা অবৈধ কাজ। হ্যাঁ, অবৈধ জিনিস দিয়ে, অবৈধ জিনিসেরটা আরও বেশি দাম। বৈধ জিনিসের দাম যত, অবৈধ জিনিসের দাম তত। বোমা ওরা সংগ্রহ করেছে, এগুলা তো আর বিনামূল্যে করে নাই। আর যারা ওদেরকে বোমা সরবরাহ করেছে ওরাও তো আর বিনামূল্যে করে নাই এবং কোনো উদ্দেশ্যহীনভাবে করে নাই, একটা বিরাট উদ্দেশ্যেই তো করেছে। এখন কারা ওদেরকে বোমা দিয়েছে এটাও আর জানা সম্ভব না।
কারা ওদেরকে এই খরচপাতি দিয়েছে সেটা জানাও এখন আর সম্ভব না। কিন্তু যেহেতু ঘটনাটা বাংলাদেশের একটা ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, এটা অবশ্যই কালো একটা ইতিহাস, এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক ইতিহাস, কিন্তু ইতিহাস তো বটে। আর যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি তখন কিশোর, আমার বয়স তখন 16-17 বছর, ঠিক না? যখন বাংলা ভাইয়ের ফাঁসি হয় তখন আমার বয়স তো 20 বছর, কিন্তু ঘটনাটা যখন শুরু হয়েছিল তখন আমার বয়স হলো এই কত বছর, 14-15 বছর। ওরা যে শুরুটা করেছে 17 বছর আমার তখন বয়স। ওরা যখন শুরু করেছে রাজশাহী অঞ্চলে হত্যাকাণ্ড, তখন আমার বয়স 17 বছর, রাইট, 17 বছর। আর যখন বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমান ওদের অনুসারীদের ফাঁসি হয়েছে তখন আমার বয়স 20 বছর। এই তরুণ বয়স আমার তখন। এই বয়সে মানুষ তো ফ্যান্টাসিতে ভুগে, তাই না? এটা তো হচ্ছে ফ্যান্টাসিতে ভুগার বয়স। এই বয়স মানুষ অসম্ভবের পিছনে ছুটে, এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, বাস্তবের ধারে না, যা মন চায় তা করতে চায়। কিন্তু সেই সময় আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, সেই সময় আমি লেখাপড়ায় ব্যস্ত ছিলাম, সেই সময় পত্রপত্রিকায় বাংলা ভাইদের ঘটনাগুলো দেখতাম এবং টিভিতেও মাঝে মাঝে দেখতাম। এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু আমার সময় ঘটেছে ঘটনাটা এবং এই স্মরণীয় একটা টাইম লাইনের ব্যাপার, ঠিক না? প্রত্যেকের জীবনেই তো একটা টাইম লাইন থাকে স্মরণীয়, সেই দিনগুলি ভিডিওতে আমি আলোচনা করেছি। সেজন্যই আমি এইটা আর কি আপনাদের সাথে আলোচনা করলাম যে বাংলা ভাই এত টাকা পেল কোথায়। এই 63টা জেলায় বোমা হামলা করার জন্য লোক সংগ্রহ করা, 63টা জেলায় বোমা হামলা করার জন্য বোমা সংগ্রহ করা এবং সেইগুলা সেট আপ করা, এটা কিন্তু খামখেয়ালি কোনো ব্যাপার না, খামখেয়ালি কোনো ব্যাপার না। এটা কিন্তু একটা বিরাট অর্গানাইজেশনের ব্যাপার এবং বিরাট একটা তৎপরতার ব্যাপার। এটা তারা ঘটিয়েছিল, কিন্তু তাদেরকে টাকা পয়সা কে দিয়েছিল, এটা তো বিরাট একটা এক্সপেন্সিভ ব্যাপার, খরচের বিরাট খরচের একটা ব্যাপার। ওটা তারা ওই টাকা তারা ওরা কোথায় পেয়েছিল, এই টাকা ওদেরকে কারা দিয়েছিল, কেন দিয়েছিল, এগুলা সব আজকে আনসলভ। যারা ওদেরকে টাকা দিয়েছিল ওরা কি কেউ সরাসরি এসে বলেছিল যে এই নেও বাক্স ভরা, বস্তা ভরা টাকা, বাক্স ভরা টাকা যাও? হ্যাঁ, বলেছিল যে বোমা মারার জন্য? অবশ্যই করে নাই। যদি জেনে থাকে তাহলে কে জানে, কে জানতো? বাংলা ভাই জানতো, শায়েখ আব্দুর রহমান জানতো, টপ লেভেলের লিডাররা জানতো। এইসব বিষয় তো হচ্ছে টপ লেভেলের ব্যাপার, ঠিক না? টপ সিক্রেট ব্যাপার। এই টপ সিক্রেট ব্যাপারগুলোর মাধ্যমেই এই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, দেখুন, আমি তো র্যাবের কোনো বড় কর্মকর্তা না, আমি ডিজিএফআইয়েরও কোনো অফিসার না, আমি এফবিআইসি এরও কোনো অফিসার না, ঠিক আছে? আমি তো একজন সাধারণ জনগণ। একজন সাধারণ জনগণ হিসাবে আমি আলোচনা করছি, একজন ঐতিহাসিক হিসাবে আলোচনা করছি এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আলোচনা করছি। আমার যতটুকু আমি পারছি আমি আলোচনা করছি। এখন দেখেন, তদন্ত করার দায়িত্ব কার? তদন্ত করার দায়িত্ব হচ্ছে সরকারি লোকদের। থানা পুলিশ বলেন, আনসার বলেন, আর্ম পুলিশ বলেন, অথবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলেন, ডিজিএফআই বলেন, সিআইডি বলেন, ডিবি পুলিশ বলেন, যত কিছু আছে সকল কিছু ওদের, এগুলা দায়িত্ব। কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে, ঐতিহাসিক হিসাবে আমি আপনাদের সাথে বিষয়টা আলোচনা করি। এখন বিষয়টা হচ্ছে, বলতেই পারেন যে আপনার এত কি ঠেকা পড়ছে এত বছর পরে এগুলো নিয়ে আলোচনার? ঠেকা পড়বে না। যাদের 1971 সালে যাদের বয়স ছিল 20 বছর, 25 বছর, 30 বছর, তিনিরা যারা এখনও জীবিত আছেন, তিনিরা কি এই অন্য কিছু আলোচনা করবেন? তিনিরা তো এই মুক্তিযুদ্ধেরই আলোচনা করবেন, তাই তো? এরকম সেই সময়টাতে 60 সালে
এবং 4, 5, 6 সালে সেই সময়টাতে আমার বয়স ছিল কত 17, 18, 19, 20, মানে এই বছরগুলাতে। তো আমি তো সেইগুলাই আলোচনা করব। আমি কি আরেকটা আলোচনা করব মানুষের জীবনে কিছু সময়ের মধ্যে যে বড় বড় ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো মানুষের স্মৃতি সেগুলো বহন করে চলে। কাদের সিদ্দিকী, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এখনও টাঙ্গাইল কালিহাতিতে কিছুদিন আগেও বলছে যে তিনির ভাই লতিফ সিদ্দিকী যদি না থাকতো তাহলে তিনি নাকি রিক্সা চালাতেন, তিনি মুক্তিযোদ্ধা হতে পারতেন না। তে 1971 সালে এই ভদ্রলোকের বলার কি দরকার আছে? উনি তো 1971 সালে যুদ্ধ করে একমাত্র বীরুত্তম বেসামরিক বীরুত্তম খেতাবদারি। 68 জন বীরুত্তম ছিলেন। পরবর্তীতে কর্নেল জামিল সাহেব তিনি বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য প্রতিহত করার জন্য প্রতিরোধ গড়েছিলেন। তখন তিনিকে গুলি করে হত্যা করা হয়। সেজন্য তিনিকে কি করা হয়, আরেকজন মরণোত্তর বীরুত্তম খেতাব দেওয়া হয়, যে কারণে 68 জন বীরুত্তম থেকে 69 জন বীরুত্তম ব্যক্তি হন। এদের মধ্যে একমাত্র অনলি ওয়ান বেসামরিক বীরুত্তম হচ্ছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তো এখন তো এটা বলতে পারেন যে আপনি বীরুত্তম হয়েছেন, এত বড় টাইটেল আপনার কি দরকার 1971 সালে আলোচনা করেন? দরকার না। এই ভদ্রলোক জীবনে 1971 সালের যুদ্ধ ভুলতে পারবেন না, সেজন্য তিনি আলোচনা করেন। এই রকম আমারও হচ্ছে সেই রকম। আমি কলেজে যাইতাম, লেখাপড়া করতাম আর পড়াশোনা করতাম, আর বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান কি করতো, রাজশাহীতে মানুষ খুনাখুনি করতো, সারা দেশে বোমাবাজি করতো, যে কারণে আমার এই সময়টাও স্মরণীয়, যে কারণে আমি আলোচনা করি। এই সূত্রেই আমি আজকের একটা আলোচনা করলাম যে বাংলা ভাই এত টাকা পেল কোথায়, বাংলা ভাই এত টাকা পেল কোথায়। দ্যাট মিন্স বাংলা ভাইয়ের যারা আছে, শায়েখ আব্দুর রহমান সহ জেএমবির সকল মিলিটেন্ট লিডাররা আছে বা কর্মীরা আছে, এদের সকলকেই বোঝাচ্ছি যে এরা এত টাকা পেল কোথায়। এটাই হচ্ছে বিষয়। আলোচনা তো করবো না কেন? ঐতিহাসিক বিষয় তো আলোচনা করবই, আর নিজের সময়ে গোটা ঘটনা আলোচনা করতেই পারি। এটাই হলো আজকে আমার আলোচনার বিষয়। তো আরেকদিন অন্য বিষয়ে আলোচনা করব। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।